আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম এ ব্লগ। আমি হচ্ছি শহীদ। তো আজকে আমি একটু বের হলাম বিকেলে আমার ছেলের সাথে একটু পার্কে হাঁটার জন্য এবং বাইক চালানোর জন্য। তো যাই হোক, যেরকমটা জানেন এখন আমাদের এখানে ঠান্ডা শেষ, শীতের শেষে খুব সুন্দর একটা আবহাওয়া এখন। হালকা হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে এবং খুব সুন্দর আবহাওয়া। স্পেশালি বিকেলে হাঁটতে বের হওয়াটা খুবই জরুরি। তো এই জন্য বের হলাম আর কি। ঘরে থাকতে থাকতে একেবারে কি বলবো, অস্থির অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সময়ে কাজের চাপ কিছুটা বেড়ে গিয়েছে আমার। তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওতে কিছুটা আপডেট দিই এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কিছুটা জানাবো। আশা করি আমার সাথেই থাকবেন এই চ্যানেলে এবং আশা করি এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক। এখন এই প্যান্ডামিক চলাকালীন অবস্থায় আমার কাজের জায়গায় কাজের ব্যস্ততা ভীষণ বেড়ে গিয়েছে। তো এই কারণে সময় মতো অর্থাৎ স্কেজুয়াল মতো আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য। তো এই ভিডিওতে আমি আশা করব যে কয়েকটা আপডেট দেওয়ার জন্য এবং বর্তমান পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, যেহেতু কাজের চাপ বেড়ে গিয়েছে, তো এখন আমরা আসলে যে কাজটা করছি, তো দেখা যাচ্ছে যে আমি ব্যস্ত থাকি, আমার ওয়াইফ ব্যস্ত থাকে। তো এই জন্য এখন যে জিনিসটা আমি একটু লক্ষ্য করছি যে ফেসবুক সহ অন্যান্য জায়গায় যে এখানে বিভিন্ন বাসায় খাবার রান্না করে খাবার পরিবেশনের, অর্থাৎ খাবারটা ডেলিভারি দেওয়ার অথবা খাবার পিক আপের ব্যবস্থা করেছে অনেকেই। তো সেই সুযোগটা আমি গ্রহণ করছি আর কি। তো জাস্ট এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য, তো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে তারা উইকলি মিল এবং নির্দিষ্ট অর্ডার তৈরি করে থাকে এবং তারা সেই খাবারটা খুব সুন্দরভাবে তৈরি করে এবং সেগুলো ডেলিভারি দিয়ে থাকে অথবা পিক আপের ব্যবস্থা করে থাকে। এবং প্রাইস আমি বলবো অত্যন্ত রিজনেবল, কারণ যেহেতু সময়ের অভাবে আমরা হয়তো নিজেরা বাজারটা করতে পারি না এবং রাঁধতে পারি না, সেই জন্য সেই রেডি খাবারটা সেখান থেকে কিনে যথেষ্ট উপকার হয়। আমি যে জায়গা থেকে খাবারটা এনেছি সেটা বেশ ভালো একটা জায়গা এবং একজন আপা আছেন, তিনি খুব ভালোভাবে রেঁধে পরিবেশন করে দেন আর কি। তো যাই হোক, আমি হ্যাপি এবং এভাবেই চলছে আর কি। তো এটা হলো একটা আপডেট। এবং আরেকটা আপডেট আমি দিতে চাই যে আমি রিসেন্টলি আমার যে ক্যামেরা সেট আপ, এখানে আমি কিছু জিনিস অ্যাড করেছি। এই জিনিসগুলো কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা দিচ্ছে এবং ব্লগিংয়ের কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটিটাও বাড়াতে সাহায্য করছে আর কি। তো প্রথমেই আমি যেটা ক্যামেরার জন্য মেনলি কিনেছি সেটা হলো যে একটা নতুন লেন্স। এই লেন্সটা হলো প্যানাসোনিক লুমিক্স 8-18, যেটা হচ্ছে প্রচণ্ড ওয়াইড অ্যাঙ্গেল একটা লেন্স। এবং এটার মেইন সুবিধাটা হলো এই যে এখানে আমাকে যেরকম দেখা যাচ্ছে, এটার আমার পেছনে অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এটা এখন 8 মিলিমিটারে আমি রেখেছি। তো আমি আগে যে লেন্সটা ব্যবহার করতাম ওটা ছিল 12-60। তো যেহেতু 12-60, কাজেই মিনিমামটা হচ্ছে 12-এ রাখলে কীরকম দেখা যায় দেখেন, এরকম দেখা যেত আমার আগের লেন্সে। এটা হচ্ছে 12 মিলিমিটার। তো এখন এখানে দেখা যাচ্ছে যে আমার মুখটা অনেক বড়, বা এখানে আমি পুরো ছবিটাকে, পেছনটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আটকে ফেলেছি। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু তেমন কিছুই দেখা যাচ্ছে না। তো যদি আমরা 8 মিলিমিটারে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমি একটু ছোট হয়ে গেছি এবং এই চতুর্দিকে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসতেছে। তো মূলত এই কারণেই আমি এই লেন্সটাকে কিনেছি। এটা হচ্ছে 8 থেকে 18 মিলিমিটার পর্যন্ত। তো যাই হোক, এই হলো আমার একটা নতুন, অর্থাৎ সবচেয়ে এক্সপেন্সিভ লেন্সগুলোর মধ্যে একটা। এবং এই লেন্সটার দাম নিয়েছে অ্যারাউন্ড $1,500 কানাডিয়ান ডলার ট্যাক্স সহ। এবং এই লেন্সের সাথে অবশ্যই আমাকে আবার একটা ফিল্টারও কিনতে হয়েছে। তো এই হলো অবস্থা। এটা ছাড়া কিন্তু আমি আরেকটা জিনিস কিনেছি যেটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেরামনিক ব্লিঙ্ক 500 ওয়্যারলেস মাইক। এটার মধ্যে 2টা মাইক সেট আছে। তো এখানে
যেরকমটা দেখা যাচ্ছে যে ওয়্যারলেসলি আমি কথা বলতে পারতেছি। এটার একটা অংশ ক্যামেরার সাথে লাগানো এবং আরেকটা অংশ আমার সাথে এখানে লাগানো, এবং এটার সাথে কিন্তু আরেকটা সেম জিনিস আছে, দুইটা একত্রে কাজ করতে পারবে এবং দুইজন একত্রে এটাকে ব্যবহার করতে পারবে, অর্থাৎ দুইটা সাউন্ড একসাথে রেকর্ড করা সম্ভব হবে। তো যাই হোক, এই দুইটা বড় বড় জিনিস আমি কিনেছি জাস্ট শখের বশবর্তী হয়ে, কারণ আমার সবসময় ইচ্ছা করে যে আপনাদের সাথে যোগাযোগ করতে এবং খুব ভালোভাবে যোগাযোগ করতে, ভালো ভিডিও উপহার দিতে, ভালো কোয়ালিটির ভিডিও উপহার দিতে। যদি আপনারা আমার সেই আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া ট্যুরের ভিডিওগুলো দেখে থাকেন, সেখানে আমি প্রচণ্ড চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু আমার শেখার অভাব ছিল। যত দিন যাচ্ছে তত এডিটিংটা শিখছি এবং আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর এখানে একটু আমি বলে রাখি যে আমি ভিডিও এডিটিংয়ের জন্য ফাইনাল কাট প্রো ব্যবহার করে থাকি, এবং ফাইনাল কাট প্রোর প্রধান সুবিধাটা হলো এটা আপনাকে প্রচণ্ড রকমের ফ্লেক্সিবিলিটি দেয়। আপনি যেরকম ভিডিওকে যেভাবে এডিট করতে চান সেইভাবে এডিট করতে পারবেন। জাস্ট ইউ নিড টু নো সাম টুলস অ্যান্ড টেকনিক্স, দ্যাটস ইট। তো এইটা আমি ব্যবহার করি আর কি। তো এখন আমি বিকেলে আসলাম এই পার্কে, এই পার্কটাকে একটু ঘুরে দেখি। এটা আমার বাসার সাথেই একটা পার্ক। আগেও আমি এখানে ভিডিও করেছি, এখানে কথা বলেছি এখান থেকে। তো আজকে আবার আসলাম একটু ঘুরে দেখার জন্য। চলুন ঘুরে দেখি। যেহেতু খাবারের প্রসঙ্গে বলছিলাম, তো এখানে কিন্তু একটা জিনিস ইদানিং বেশ ভালোভাবে এখানে চালু হয়েছে। আমাদের এখানকার যে মেইন কী বলবো, ফাস্ট ফুডের যে খাবারের দোকানগুলো আছে, যেরকম ম্যাকডোনাল্ডস, টিম হর্টনস, এসব কেএফসি এগুলো, অথবা যেসব ফুড ডেলিভারি সার্ভিসগুলো আছে যেরকম উবার ইটস, ডোর ড্যাশ, এগুলো এরা কিন্তু সবারই অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ অ্যাপ রয়েছে। সেই অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করা থাকলে সেখান থেকে ডিরেক্টলি অর্ডার দিয়ে দেওয়া যায়, এবং যারা ডেলিভারি সার্ভিস দেয় তারা কিন্তু একটু পয়সাটা বেশি নেয় ডেলিভারির জন্য, কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে বাসায় খাবারটা দিয়ে যায়। এছাড়া আপনি যদি নিজে পিক আপ করতে চান, তখন কিন্তু সেই টিম হর্টনস হোক অথবা ম্যাকডোনাল্ডস হোক, হারভিস হোক, অথবা যে দোকানই হোক না কেন, তার অ্যাপটা ডাউনলোড করা থাকলে সেই অ্যাপ অনুযায়ী সেখানে অ্যাপের মধ্যে খাবারের অর্ডারটা দিলে সেই অর্ডারটাকে তারা রেডি করে রাখে এবং নির্দিষ্ট সময় মতো গিয়ে শুধু পিক আপ করলেই চলে। অর্থাৎ ওরা বলে আর কি যে কন্ট্যাক্টলেস ডেলিভারি, অর্থাৎ কন্ট্যাক্টলেস পিক আপ এর ব্যবস্থা আর কি। তো যদিও বলে কন্ট্যাক্টলেস, কিন্তু গেলে তো কিছুটা কন্ট্যাক্ট হয়ই, তাই না? তো যাই হোক, এটা কিন্তু কিছুটা সুবিধা এই কারণে যে অনলাইনে অ্যাপটা ব্যবহার করলে অনেক সময় খুব ভালো ভালো ডিল কিন্তু তারা দিয়ে থাকে, যে ডিলগুলো কিন্তু ডিরেক্টলি স্টোরে গিয়ে অর্ডার দিলে পাওয়া যায় না। তো সেই জন্য আমি অবশ্য এটা একটু প্রেফার করি। তো অনলাইনে অর্ডার দেওয়াটাই ভালো, অর্ডারটা দিয়ে জাস্ট স্টোরে গিয়ে পিক আপ করলেই হয়ে যায়। খুব সুন্দর আবহাওয়া আজকে, এত ভালো লাগছে বিকেলে আজকে বের হয়ে। অনেক দিন পর বের হলাম। এই সপ্তাহটা আমার ছুটি ছিল, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম, অর্থাৎ ছুটির সময় অনেকগুলো কাজ জমিয়ে রেখেছিলাম। তো সেই কাজগুলো একটার পর একটা করছি এবং করেছি আর কি। তো এই পার্কটা হচ্ছে একটা অত্যন্ত সুন্দর পার্ক। তো এখানে অনেক ফ্যাসিলিটি আছে, একটা কমিউনিটি সেন্টারও আছে। তো অনেক রকমের খেলার ব্যবস্থা আছে, বাস্কেটবল খেলার ব্যবস্থা আছে। তো সব কিছু থাকা সত্ত্বেও এখানে আরেকটা নতুন জিনিস আছে, সেটা হলো এই রিংটা, অর্থাৎ এই জায়গাটা। এটা কিন্তু অনেক আগে আমি দেখেছিলাম মানুষকে এখানে খেলতে, কিন্তু ইদানিং দেখিনি। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই রিংটার নাম কি এবং এখানে আসলে কি খেলাটা হয়, এটা আমাকে যদি কমেন্টে লিখে জানান তাহলে উপকৃত হব, বিকজ আমি জানি না এটার নামটা কি। তো আমি এটা জানতে চাচ্ছি। তো এটা একটু আরেকবার দেখে নেন ভালো করে। এখানে কিন্তু এই যে এখানে 2-3টা লাইন আছে এবং মাঝখানে বালি দেওয়া আছে এবং কাঠের
ব্যারিয়ার দিয়ে কয়েকটা লেন তৈরি করা আছে। তো যাই হোক, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। বসে বেশ ভালো লাগছে। তো যেটা একটু বলতে চাচ্ছিলাম, অন্টারিওতে কিন্তু এখন আবার নতুন করে শাটডাউন দিয়েছে। এটাকে লকডাউন বলা যায়, শাটডাউন বলেন আর যাই বলেন, যাই হোক। তো অন্টারিও গভর্নমেন্ট এটাকে শাটডাউন বলছে আর কি। এবং এখানে কিন্তু এটা 1 মাসের জন্য প্রথমত এটা দিয়েছে। সকল স্কুল কলেজ তো বন্ধ করে দিয়েছে আর কি। এখানে বন্ধ বলতে বোঝানো হচ্ছে যে অনলাইনে গিয়েছে। স্পেশালি টিডিএসবি অর্থাৎ টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, তারা এই সপ্তাহ থেকেই আর কি অনলাইনে কার্যক্রম শুরু করেছে। এছাড়া আবার কিন্তু গতকাল থেকে দেখলাম নতুন করে এটাকে স্টে হোম অর্ডারও জারি করেছে, অর্থাৎ ঘরে থাকতে হবে। শুধুমাত্র এক্সারসাইজ অথবা ফুড অথবা কাজে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে ঘর থেকে বের হওয়া যাবে না। এবং এটা একটা ল, এখানে ঘরে অবশ্যই থাকতে হবে এবং সবাই মিলে চেষ্টা করতে হবে যেন আমরা এই ভাইরাসের স্প্রেডকে কিছুটা হলেও কমাতে পারি। তো যাই হোক, এটাকে থার্ড ওয়েভ হিসেবে দেখছে আর কি অন্টারিও গভর্নমেন্ট, এবং চেষ্টা করছে এই দেশের জনগণের সহায়তায় এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার। তো আমরা আশা করছি যে এভাবে চেষ্টা করলে কিন্তু আসলে বেশি দিন আর থাকবে না এই ভাইরাসটা। কারণ যদিও এখন নতুন নতুন ভেরিয়েন্ট আসছে বা ভাইরাসের, বিভিন্ন দেশের ভেরিয়েন্ট আসছে ভাইরাসের, তো তার মধ্যে ব্রাজিলের যে P1 ভেরিয়েন্টটা, এটা কিন্তু এখন প্রচণ্ডভাবে দেখা দিয়েছে। এবং এই ভেরিয়েন্টের জন্য কিন্তু খুব অল্প বয়সের মানুষজনই এটাতে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। দুঃখজনক ব্যাপার আর কি। তো আমি শুনেছি বাংলাদেশেও কিন্তু যারা টেস্টে যাচ্ছে তাদের মধ্যে থেকে 6-7 হাজার লোকের একদিনে ধরা পড়ছে এবং 60-70 জন লোক করেও দিনে মারা যাচ্ছে। তো এটাও কিন্তু অত্যন্ত অ্যালার্মিং ব্যাপার। এখানে অন্টারিওতে এখন অ্যারাউন্ড 3000-এর কাছাকাছি ধরা পড়ছে আর কি। এটাও কিন্তু অত্যন্ত অ্যালার্মিং ব্যাপার। এবং আইসিইউতে অন্টারিওতে গতকালকে আমি দেখলাম যে অ্যারাউন্ড 500+ লোক আইসিইউতে ভর্তি রয়েছে, যেটা কিনা আইসিইউর যে ক্ষমতা তার একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল ব্যবস্থার যারা কর্ণধার রয়েছেন তারা অত্যন্ত উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। এই জন্যই নতুন করে এই লকডাউন অথবা শাটডাউন যাই বলি না কেন, এটাকে দেওয়া হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এইটাকে কন্ট্রোল করা যায়। তো এই হলো পরিস্থিতি আর কি। এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে। নেক্সট, ট্রাভেল প্ল্যান। হ্যাঁ, আমার যথেষ্ট ট্রাভেল আমি করতে পছন্দ করি। যখনই কোনো ছুটি আসে বা যখনই আমি সুযোগ পাই তখনই আমি ট্রাভেলে চলে যাই। কিন্তু এই 2020 থেকে শুরু হয়েছে এই কি বলবো অসামঞ্জস্যটা। কখন কি পরিস্থিতি হয় কিছুই বলা যাচ্ছে না। তো সেই জন্য আমার পরিকল্পনা আছে, অ্যাটলিস্ট এখন যেহেতু দেশের বাইরে বের হওয়াটা খুবই আমি বলবো ঝামেলাপূর্ণ ব্যাপার। কারণ যথেষ্ট নিয়মকানুন আছে দেশের বাইরে যাওয়ার। তো ওই সব ঝামেলা না গিয়ে আমি চেষ্টা করব নিজের দেশটাকে ঘুরে বেড়ানোর এবং এক্সপ্লোর করার। যেরকমটা আমি লাস্ট টাইম গিয়েছিলাম আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়াতে, তো এরকমই আমি চেষ্টা করব আমাদের যে ইস্ট সাইডটা আছে, যেখানে যে নোভা স্কোশিয়া বা অন্যান্য প্রভিন্সগুলো আছে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এরকম অন্যান্য যে প্রভিন্সগুলো আছে সেই প্রভিন্সগুলোতে বেড়ানোর। এবং শুধু তাই না, আমার প্ল্যান আছে সেখান থেকে আমি যদি সম্ভব হয় আবার ভ্যানকুভার যাব এবং সেই ভ্যানকুভারে গিয়ে আমি সেখানকার যে ভ্যানকুভার আইল্যান্ড আছে এবং আরও অনেক কিছু আছে সেখানে দেখার। কারণ ভ্যানকুভারটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা শহর এবং এখানে অনেক বৈচিত্র্য রয়েছে। টরন্টোটাকে আমি বলবো ফ্ল্যাট ল্যান্ড। এখানে মানুষের বসবাসের জন্য খুবই সুযোগ সুবিধা, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। কিন্তু ভ্যানকুভারে হচ্ছে বৈচিত্র্যময় একটা শহর। তো সেই জন্য ভ্যানকুভারে আমি আবার হয়তো যাব এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ নেয় এবং কোনো সমস্যা না থাকে খুব শিগগিরই আমি যাব এবং এক্সপ্লোর করব, আরও ঘুরবো, বেড়াবো এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপায়ে গেছি, এখন এই জন্য বসলাম, বসে বেশ ভালো লাগছে। আজকে আমার ছেলে ফার্স্ট এই বাইকটা নিয়ে বের হলো, এই যে পেছনে বাইক। তো এই বাইকটা নিয়ে আজকে একটু সে চালিয়ে এখানে রেখে দিয়েছে, কারণ দেখা গেল যে বাইকের মধ্যে প্রিমিয়ামগুলোর মধ্যে অনেক জায়গায় রাস্ট পড়ে গিয়েছে এবং সেখানে একটু তেল দিতে হবে আর কি। তো এই জন্য এখন সে প্রেফার করছে বাইকটাকে রেখে দিয়ে নিজে একটু হাঁটাচলা করে। এই জন্য সে হাঁটছে আর আমি বসে রয়েছি, এনজয় করছি এই সুন্দর বিকেলটাকে।
পাগল ব্যথা করতেছে, কালকে অনেক হাঁটছিলাম, তারপরে বাইকটা চলেছি আর এগুলো কথা এখন অনেক টায়ার্ড হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি চেষ্টা করলাম কিছুটা আপডেট দেওয়ার জন্য, কি হচ্ছে না হচ্ছে এটা আপনাদেরকে জানানোর জন্য, এবং আপনাদেরকে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটাকে জানানোর জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যে ছোট্ট বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাকে নোটিফাই করবে যখন আমি আমার নেক্সট ভিডিওটা আপলোড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Wish I could say I was finally over you, but that's not the truth. Everyone always keep falling in the